নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। থলু এমবি ফলস দেখে নিয়ে এবার আমরা এগেলাম এর পরের ফলসের দিকে। এবারের ফলসের নাম হলো ক্রাংসুরি ফলস। এটা কিন্তু মেঘালয়ের যে কটা অতি পরিচিত ফলস রয়েছে তার মধ্যে একদম অন্যতম। প্রচুর মানুষ সারা বছর এই ফলস দেখতে আসেন। আজকের এটাই ছিল আমাদের শেষ দ্রষ্টব্য ফলস। আগের ফলস দেখে এসে সামনে এগোবার সময় এখন কিন্তু ওয়েদার আর পরিবেশ আগের মতো তেমন কুয়াশাচ্ছন্ন নেই, বৃষ্টিও আর পড়ছে না। ধীরে ধীরে একদম পরিষ্কার হয়ে গেল চারিদিকটা, এবং তার ফলে মনটাও অনেক অনেক ভালো হয়ে গেল। যাক, এবার অন্তত বাকি সমস্ত ফলসগুলোর বা বাকি সমস্ত জায়গাতে ভালো করে মনের মতো করে ছবি তুলতে পারবো। আগের ফলসটা দেখে এসে সেই জোয়াইডাইকি হাইওয়ে ধরেই ডাউকির দিকে প্রায় আধ ঘন্টা মতো চলে এসে পৌঁছে গেলাম মেঘালয়ের এক বিশিষ্ট জনপদ উমলারেম গ্রামে বা ছোট টাউনে। এই টাউনে ঢোকার মুখেই আসলো ক্রাংসুরি ফলস যাওয়ার বেশ বড়সড় একটা তোরণ বা প্রবেশদ্বার। রাস্তার ধারে বা এপাশে ওপাশে প্রচুর জায়গাতে এই ক্রাংসুরি ফলসের ভালো রকম নেম প্লেট রেখে দেওয়া হয়েছে, যাতে করে কেউ কখনো এই ফলস ভুল করে বা এই ফলস খুঁজে পেতে কোথাও কোনো রকম অসুবিধা হবে না। আমাকে ইয়াসও বলল যে এই প্রবেশদ্বার ছাড়াও নাকি আরও অন্যদিকে আরও এক দুটো প্রবেশদ্বার রয়েছে এই রাংসুরি ফলস যাওয়ার জন্য। যাই হোক, এই প্রবেশদ্বারটা দিয়ে ভেতরে প্রবেশ করে কিছুটা এগোলেই দেখতে পাওয়া গেল অনেকটা জায়গা জুড়ে রয়েছে গাড়ি পার্কিং করার জন্য ঘিরে রাখা জায়গা। সেখানে আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়ে তারপরে এগোলাম ফলসের দিকে। একটু এগোতেই পথের বাঁদিকে পড়ল টিকিট ঘর, যেখানে জনপ্রতি বড় মানুষদের জন্য 50 টাকা করে আর ছোট মানুষদের জন্য 30 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। আমরা আমাদের নিজেদের টিকিট কেটে নিয়ে তারপরে এগোতে থাকলাম। ওখানে অবশ্য আরও কটা জিনিস লেখা ছিল ওই টিকিট কাটার কাউন্টারে, যে লাইফ জ্যাকেটের জন্য 100 টাকা বা সুইমিং যারা করবে তাদের জন্য হয়তো 100 টাকা লাগতে পারে। আমাদের তো এইসব করার দরকার নেই, শুধু ফলস দেখার জন্য দরকার, তাই আমরা 50 টাকার টিকিট কেটে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। পায়ে হেঁটে চলার রাস্তা সোজা সামনের দিকে, বা বলা যেতে পারে একদম সামনে নিচের দিকে এগিয়ে গেছে। পুরো রাস্তাটাই প্রথম থেকে শেষ পর্যন্ত সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, আর পুরো রাস্তাটাই মোটামুটি সিঁড়ি। তাই ওই ভালো রাস্তা দিয়েই অনেকটা চলে প্রায় 1.5 কিলোমিটার পথ নিচের দিকে নেমে এসে তারপরে পাওয়া গেল এই ক্রাংসুরি ফলসকে। পথের শুরুর একটু পরেই কিন্তু অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল ক্রাংসুরি ফলসকে গাছপালার ফাঁক দিয়ে, এবং সেখান থেকে ফলসটাকে দেখতে খুব ভালোও লাগছিল এবং খুব ভালো করে দেখতেও পাওয়া যাচ্ছিল। আমাদের সাথে আসা বেশ কিছু মানুষকে দেখলাম এখান থেকেই আর এগোল না, ফলসটা এখান থেকে অনেকটা দূর বলে। তারা ওই অনেক দূর থেকে বা এখান থেকেই সেই ফলসকে দেখে নিয়ে তারপর তারা গাড়ির স্ট্যান্ডের দিকে ফেরত চলে গেল। কিন্তু আমার তো আর ফলসের এখান থেকে দেখলে চলবে না, আমাকে তো ফলসের একদম কাছে যেতে হবেই। তাই সামনের দিকে বা নিচের দিকে এগোতে থাকলাম। প্রায় আধ ঘন্টা মতো পথ চলে বেশ খানিকটা নেমে এসে একটা সামান্য ছোট সমতল জায়গা পেরিয়ে তারপরে একটা সিঁড়ি দিয়ে একটু কয়েকটা স্টেপ নিচে নেমে এসে একদম ফলসের কাছে বা ফলসের নিচে চলে আসা গেল। এবার এখানে এসে ফলসের দিকে
খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। বেশ খানিকটা উঁচু থেকে বেশ ভালো পরিমাণ জল সম্পূর্ণ দুটো আলাদা পাশাপাশি ধারাতে অনেকটা ওপর থেকে নিচে নেমে আসছে। সেই জল নিচে নেমে এসে একটা বেশ বড় রকমের জলের কুণ্ড তৈরি করেছে। ঝর্ণার নিচে এইখানে এই কুণ্ডটার মধ্যে কিন্তু একদম পরিষ্কার আর স্বচ্ছ জলের খুব সুন্দর একটা সুইমিং পুলের মতো তৈরি হয়ে আছে। চাইলে সেখানে ইচ্ছামতো স্নান করতে পারাই যাবে। আর যেখান থেকে অর্থাৎ উপরের যেখান থেকে জল এসে নিচে পড়ছে সেই উপরের জায়গাতেও অনেকটা জায়গা জুড়ে এই নদীর জল বয়ে চলেছে। চাইলে সেখানেও খুব ভালোভাবে নিরাপদে স্নান করতে পারা যাবে। বেশ খানিকক্ষণ এখানে ছবি আর ভিডিও তোলা হলো। বেশ সুন্দর লাগছিল ঝর্ণাটাকে দেখতে। জায়গার বা এই ঝর্ণার পরিবেশটাও খুব সুন্দর। পাথরের ওপর দিয়ে যদি যাওয়া যায় তাহলে ঝর্ণার একদম অনেকটা কাছে বা যেখানে ঝর্ণার জল নিচে পড়ছে সেখানটাও চলে যাওয়া যাবে। পুরোটা রাস্তাটা এখানে এতটুকু বিপজ্জনক নয়, শুধুমাত্র ছোট বড় পাথরগুলোকে সাবধানে সাবধানে ডিঙিয়ে চলতে হবে। যাই হোক, এখানে ঝর্ণার নিচের অঞ্চলের আর ঝর্ণার উপরের অঞ্চলের বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর আমরা আবার গাড়ির দিকে রওনা দিলাম। এবার এই সিঁড়িপথ পুরোটাই চড়াই হয়ে ওপরের দিকে উঠে গিয়েছে, তবে পুরোটা রাস্তা কোথাও কিন্তু এতটুকু বিপজ্জনক নয়, আর চড়াইও খুব একটা ভয়ঙ্কর নয়, একেবারেই সাধারণ মানের চড়াই। যারা একটু হাঁটাচলা করেন বা এদিক ওদিক একটু ঘুরে বেড়ান তারা অনায়াসে এই সুন্দর ফলসটা সুন্দরভাবে দেখে চলে আসতে পারবেন। তাই মেঘালয় ঘুরতে গেলে এই ফলসকে অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকার মধ্যে রাখুন। মেইন রাস্তা বা গাড়ি পার্কিং থেকে এই ফলস যেতে যে 1.5 কিমি মতো পথ যেতে হয়, সেই পথে কোথাও কিন্তু কোনো রকম কোনো দোকানপাট নেই। এখানকার এই গোটা অঞ্চলে কোথাও কোনো পানীয় জলেরও ব্যবস্থা নেই। অনেক রকমের দোকানপাট, খাবারের দোকান, রেস্টুরেন্ট, চা মোমোর দোকান, হোটেল এইসব রয়েছে, যেখানে গাড়ি স্ট্যান্ড অর্থাৎ যেখান থেকে এই ফলসে আসা রাস্তা শুরু হয়েছে সেইখানটাতে। এখানকার এই পুরো অঞ্চলে কোথাও কোনো টয়লেটের ব্যবস্থাও নেই, তবে চারিদিকে যত ফাঁকা জায়গা রয়েছে যে কেউ ইচ্ছা করলে যে কোনো জায়গাতে প্রকৃতির ডাকের কাজ সেরে ফেলতে পারাই যাবে। এই ফলস দেখতে জনপ্রতি ওই 50 টাকা ছাড়া আর কোথাও কোনো রকম কোনো চার্জ দিতে হয় না। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে কোথাও কোনো বাধা নেই, কোথাও কোনো ছবি তুলতেও এক্সট্রা কোনো চার্জ লাগে না। এই সম্পূর্ণ অঞ্চলে জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক ছাড়া দেখলাম আর অন্য কোনো কোম্পানির কোনো নেটওয়ার্ক নেই। ফলসের কাছাকাছি প্রাকৃতিকভাবে রাখা ছোট বড় পাথর ছাড়া আর কোথাও কিন্তু বিশ্রাম নেওয়ার তেমন কোনো জায়গা নেই। পথের মাঝখানে ছোট্ট একটা জায়গাতে একটা শেড মতো রয়েছে, কিন্তু সেইটা পুরো রাস্তা অর্থাৎ 1.5 কিলোমিটার রাস্তা যাওয়ার জাস্ট মাঝখানে, তার আগে বা পরে আর কোথাও কোনো রকম কোনো বিশ্রাম নেওয়ার জায়গা নেই। এই সময় পুরোপুরি বর্ষা চলছে বলে ফলসে খুব ভালো জল রয়েছে। তাছাড়াও স্থানীয়দের কাছে শুনতে পেলাম যে বর্ষাকাল ছাড়াও বছরের সারাটা অন্য সময় সবসময় এই ফলসে জল থাকেই থাকে। তাই এই ফলস ঘুরতে আসার সবথেকে ভালো সময় বর্ষাকাল হলেও বছরের অন্যান্য সময়গুলোতে নিশ্চিন্তে এই ফলস ঘুরতে আসতেই পারেন। এইবারে আসি যে এই ক্রাংশুরি ফলস কিভাবে আসতে পারবেন। এই ফলস দেখতে আসতে চাইলে আপনাকে শিলং থেকে বেরিয়ে প্রথমে ল্যান্ডস্মিথ, তারপরে সৌরংখাম, তারপরে মৌরংখাম, তারপরে মৌকিন্দুর,
তারপরে মন্ডিমাই, মাদুর, দিমথেরিং, মৌফুট পেরিয়ে এসে আপনাদেরকে আসতে হবে উমলারেমে। আমি খুব ভালো করে জানি যে এই এতগুলো জায়গার যেগুলোর নাম বললাম, হয়তোবা একটা জায়গার নামও আমি ঠিকঠাক মতো করে উচ্চারণ করতে পারিনি। তাই এই সমস্ত জায়গাগুলোর নাম শিলং থেকে এই ফলস আসতে একটার পর একটা জায়গার নাম পরপর করে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। ওখান থেকে নামের বানানগুলো দেখে আপনারা উচ্চারণটাও ঠিক করে নিতে পারবেন বা জায়গাগুলোর নাম সম্বন্ধেও জেনে নিতে পারবেন। এই ফলস শিলং থেকে আসতে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে এই ফলস অবস্থিত। প্রায় 4 থেকে 4.25 ঘন্টা সময় লাগবে শিলং থেকে এখানে এসে পৌঁছতে। আপনারা যদি নিজেরা নিজেদের বাইক, স্কুটি বা নিজেদের অন্য যে কোনো রকম গাড়ি করে এখানে আসতে চান তো গুগলেতে আমি যে নামগুলো লিখে দিয়েছি সেই নামগুলো দেখে নিয়ে বা সেই জায়গার নামগুলো দেখে নিয়ে রোড ডাইরেকশন নিয়ে এখানে চলে আসতে পারার চেষ্টা করতে পারেন। শিলং থেকে এই কাংসুরি ফলস আসার গোটা রাস্তাটাই হাইওয়ের মধ্যে হওয়াতে এই পথের প্রচুর জায়গাতে পেট্রোল পাম্প, ওষুধ সহ সব জিনিসের দোকান আর তার সাথে হট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের দোকানও গোটা রাস্তাতে অনেক জায়গাতে রয়েছে। আমার এই মেঘালয় সিরিজে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কটা কথা প্রত্যেকবারই বলছি। সেটা হলো এই যে আমার গাইড আর আমার ড্রাইভার ইয়াসো আর পালের কোনোরকম কোনো তুলনা হবে না। যে কোনো ট্যুর ভালো হয় না খারাপ হয় সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ট্যুরের গাড়ি ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরেই। এরা দুজন প্রথম দিন থেকেই শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে গাইডিং করেছে আর সমস্ত ফলস দেখাতে হেল্প করেছে তাতে আমি ওদের ওপর যাওয়ার পর নাই অভিভূত। আমি ওদের দুজনেরই ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একদম নির্দ্বিধাতে মেঘালয়ের যে কোনো জায়গাতে ঘুরতে আসতে চাইলে ওদের সাথে যোগাযোগ করে ঘুরতে চলে আসুন। তো এই ছিল আমার ক্যাংসুরি ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি আমি এখানে আপনাদেরকে এই ক্যাংসুরি ফলস ভ্রমণ সম্বন্ধে সমস্ত তথ্যই জানাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের আর কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। উপরওয়ালা আপনাদেরকে সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় হর পার্বতী কি।